চট্টগ্রামে সিইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। দর্শক, আপনাদেরকে শিরোনামেই জানাচ্ছিলাম যে ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রামের সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানা। দুপুরের পরপরই আদম ক্যাপ নামের পোশাক কারখানায় আগুন লাগে। ভিডিও ফুটেজে দেখা যায় যে ওই কারখানার উপরের কয়েকটি ফ্লোরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ছে ওই ভবনের বিভিন্ন অংশে। এদিকে আগুন নেভাতে প্রথমে যোগ দেয় সিইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিসের ইউনিট, পরে যোগ দেয় নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এখন পর্যন্ত মোট 16টি ইউনিট কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরাও। জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি। এনসিপি আইনি ভিত্তি ছাড়া অংশ নেবে না স্বাক্ষর অনুষ্ঠানে। এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এটি উল্লেখ করে তিনি ঘোষণা দিয়েছেন যে চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাজনীতির মাঠে যখন ভোটের আবহ, তখনও ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির আলোচনা ও বাস্তবায়ন ঘিরে নানা প্রশ্ন। জুলাই সনদ স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও অধরা কাঙ্ক্ষিত নিশ্চয়তা। জাতীয় নাগরিক পার্টি বলছে আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তাই দলটির নেতারা সাফ জানিয়ে দিলেন কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি, কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, ছাড় দেব না। এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা, তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি। তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে, যার নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। জুলাই ঘোষণাপত্র কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে ঘোষণা দেন চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশের। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। তারপরে আমরা আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে, কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি। নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম যে চট্টগ্রামের সিইপিজেড এলাকার পোশাক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমরা এখন সেখানকার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ আগুন, যেটি উপরের বেশ কয়েকটি তলা জুড়ে দেখা যাচ্ছে। খুব সম্ভবত 3টি বা 4টি তলায় এই আগুনের বিস্তার ঘটেছে। এবং এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে পোশাক কারখানায় আগুন লেগেছে তার নাম আদম ক্যাপ, এবং এই পোশাক কারখানার উপরের কয়েকটি ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন। মনে হয় ছবি দেখে যতটুকু বোঝা যাচ্ছে দর্শক, যে 3টি ফ্লোরের আগুনের বিস্তার লাভ করেছে, এবং 16টি ইউনিট যেহেতু আগুন নেভানোর চেষ্টা করছে, সেই সাথে নৌবাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছে, সেখান থেকেও আগুনের ব্যাপ্তির একটি ধারণা আপনারা পাচ্ছেন। এবং ছবিতে দেখা যাচ্ছে আসলে যে কারখানার উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভবনের বিভিন্ন অংশে এরই মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে। সিইপিজেডের নিজস্ব যে ফায়ার সার্ভিস ইউনিট, প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু তারা আগুন নেভাতে পারেনি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং না পারায় পরবর্তীতে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সেখানে যোগ দিয়েছেন। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর এসেছে তাতে করে আমরা জানতে পেরেছি যে এখনও পর্যন্ত 16টি ইউনিট, ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে কাজ করছে, এবং তার সাথে নৌবাহিনীর সদস্যরাও সেখানে যোগ দিয়েছেন। দর্শক, আগুনের সবশেষ ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা।
আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মীর সঙ্গে সেখানে যোগাযোগ করতে এবং তার কাছে সবশেষ কী খবর আছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে পোশাক কারখানায় আগুন লেগেছে সেই পোশাক কারখানাটির নাম আদম ক্যাপ এবং এটি চট্টগ্রামের সিইপিজেড এলাকায় অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের উপরের তলার বেশ কয়েকটি তলাতে এই আগুন এরই মধ্যে বিস্তার লাভ করেছে। 3টি বা 4টি তলা দূর থেকে দেখে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে ভিডিও ফুটেজ দেখে দাও দাও করে আগুন জ্বলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আগুনের তীব্রতা। শুরুতে সিইপিজেড এর যেটা নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট তারা আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা না পারায় পরবর্তীতে আমরা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ইউনিটদেরকে খবর দিয়ে নিয়ে আসা হয় বলে জানতে পেরেছি এবং 16টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে। আমাদের সহকর্মী ফখরুলের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি। ফখরুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ দোলা, আমি আপনাকে শুনছি, বলেন। ফখরুল, ঠিক কিভাবে কতক্ষণ আগে আগুন লেগেছে এবং এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি যদি একটু আমাদের জানান। আমি সবশেষ পরিস্থিতি দিয়ে যদি বলি, এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 15-16টি ইউনিট কাজ করছে। তাদের সাথে অগ্নি নির্বাপনে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং স্থানীয় লোকজন, বেদরা কর্তৃপক্ষ তো আছেই। ভবনের একেবারে উপরের দিকে হওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর হয়ে পড়েছে, কারণ ফায়ার সার্ভিসেরও একটা সক্ষমতার বিষয় আছে। যদি নিচতলায় বা 2-3 তলা বা 4-5 তলা পর্যন্ত আগুন লাগে, সেখানে উঠে অর্থাৎ হাই রাইজ যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টের মাধ্যমে ভবনের পাশ থেকে আগুন নেভানোর কাজটা সহজে করা যায়, কিন্তু 15-16, 8-10 তলা বা তার উপরে গেলে একেবারে সে ধরনের সক্ষমতার জায়গাতে বলতে হয় আমরা একেবারে দুর্বলতা আছে আমাদের। তো সে যাই হোক, ফায়ার সার্ভিস বিভিন্নভাবে কারখানাটিতে ভিতরে ঢুকে এবং বাহির থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু ওই যে পৌঁছানোর একেবারে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতার অভাবের কারণেই বেগ পেতে হচ্ছে, যে কারণে বাড়তি সময় লাগছে। তো আসলে আগুন লেগেছে দুপুরের দিকে। আগুন লাগার পরপরই ইপিজেড এর সেখানে একটি ফায়ার স্টেশন রয়েছে, সেই ফায়ার স্টেশন প্রথমে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরবর্তীতে আগ্রাবাদে যে বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখান থেকে চতুর্দিকে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগর এবং আশপাশে যত স্টেশন বা সেন্টার রয়েছে সেই জায়গাগুলোতে যোগাযোগ করে এবং একে একে 15-16টি ফায়ার স্টেশন ইউনিট সেখানে যোগ দেয়। আসলে চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের প্রথম দিককার ইপিজেড, একেবারে প্রথম ইপিজেড বলা যায়, এবং যেটি অনেক বড়। সেখানে 150-র মতো কারখানা রয়েছে ইপিজেডে, এই চট্টগ্রাম ইপিজেড, এবং এখানে 1.5 লাখের উপরে আপনার 1.5 লাখের কাছাকাছি শ্রমিক কর্মচারী কাজ করে। কাজেই কোনো একটা দুর্ঘটনা ঘটলে আসলে এই শ্রমিকদেরকে সরিয়ে নেওয়া কিংবা নিরাপদে তাদেরকে পৌঁছে দেয়া এবং একই সাথে দুর্ঘটনাকে মোকাবেলা করা, যে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেটি করাটা কিন্তু কঠিন কাজ। কাজেই কর্তৃপক্ষ একদিকে, যেহেতু আজকে কর্মদিবস, কারখানাটি চালু ছিল, মানুষ বা শ্রমিক কর্মকর্তারা সেখানে কর্মরত ছিলেন, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া কিংবা ভবনটি থেকে নামিয়ে আনা, একই সাথে আগুন নেবানো বা নিয়ন্ত্রণে কাজ করা, সবই আসলে একসাথে করতে গিয়ে করাটা খুবই সুকঠিন। তো সেই জায়গাটাই আসলে বেশ বেগ পেতে হচ্ছে, সব মিলিয়ে বলা যায়। আপনি এখনো আগুন জ্বলছে, আগুনের যে ধোঁয়া কুণ্ডুলি, সেই কুণ্ডুলি একেবারে ইপিজেড এলাকা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, বিস্তৃত হচ্ছে। তো আসলে বলা যায় যে ফখরুল, আগুন খুব সম্ভবত 2:30টার দিকে লেগেছে, এরকম একটি খবর আমরা জানতে পেরেছি। তাহলে এখন তো প্রায় 4টা 11 বাজে, অর্থাৎ বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। এর মধ্যে কি জানা গেছে যে সেখানে আসলে কতজন মানুষ কাজ করছিলেন, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে কিনা, এই ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে এসেছে কিনা এখন পর্যন্ত? জি, আমি বেদরাতে কথা বলেছিলাম এবং ইপিজেডের বিভিন্ন কারখানায় যারা কর্মরত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। একেবারে আপনি তো জানেন দোলা, যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তখন আসলে প্রকৃত তথ্য পাওয়াটাও কঠিন হয়ে পড়ে, কারণ তখন সবাই ওই সমস্যা বা যে সংকট তৈরি হয় সেটি মোকাবেলাতে ব্যস্ত থাকেন। এটি আমরা নিশ্চিত হতে পারিনি
যে সেই কারখানায় ঠিক কত শ্রমিক কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে কোনো হতাহতের কোনো খবর কারো কাছে নাই, অর্থাৎ কেউ আটকা পড়েছেন সেখানে, সেই কারখানাতে কোনো শ্রমিক কর্মকর্তা কর্মচারী আটকা পড়েছেন, কিংবা কেউ কারো মৃত্যু হয়েছে, কিংবা কেউ দগ্ধ বা আহত হয়েছেন, এ ধরনের কোনো খবর আমরা নিশ্চিত করতে পারিনি। কিন্তু সেরকম কিছু হয়েছে কিনা সেটাও আমরা ঠিক বলতে পারছি না। এটি আসলে আরো পরে দিকে বলা যাবে, টেসরা কিংবা কারখানা কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের কাছ থেকে যখন আমরা বিস্তারিত জানতে পারবো, বা এটি যাচাই বাছাইয়েরও ব্যাপার আছে। তো আসলে সব মিলিয়ে এখন ওই আগুন নিয়ন্ত্রণ বা নেভানোটাই হচ্ছে একেবারে। জি ফখরুল, আমরা আসলে দেখতে পাচ্ছি যে সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। জি, আমরা দেখতে পাচ্ছি যে দাও দাও করে আগুন জ্বলছে। এই সময় আসলে ফায়ার সার্ভিস আপনাদেরকে তথ্য দেওয়ার চেয়েও বেশি প্রয়োজনীয় তাদের কাছে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা, এবং এরকম সময়ে তথ্য তাদের কাছে জানতে চাওয়াটা এবং তথ্য বের করাটাও খুব মুশকিল। কিন্তু তারপরেও দর্শকদেরকে আমরা সবশেষ খবর জানাতে চাই। একই সাথে আমরা আবার ভুল কোনো তথ্য দিয়ে দর্শকদেরকে বিভ্রান্ত করতে চাই না। ফখরুল, যেহেতু সিইপিজেড এলাকায় ধরে নেওয়া যায় যে বাইরের যেসব কারখানা থাকে তার চেয়ে সিইপিজেড এলাকার কারখানাগুলোতে সাধারণত অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপত্তা সব কিছুই অনেক বাইরের কারখানার চেয়ে আরও ভালো হওয়ার কথা। সেই ক্ষেত্রে এত বড় একটি আগুন আসলে কিভাবে এত দূর ছড়িয়ে পড়লো সেই বিষয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে আপনি যদি আমাদেরকে জানান। না দেখুন, ইপিজেড একটা কমপ্লায়েন্ট এরিয়া, আপনি নিশ্চয়ই বুঝবেন যেটা তৈরি পোশাক কারখানার ভাষায় এটি একটি কমপ্লায়েন্ট এরিয়া, অর্থাৎ ইপিজেড হচ্ছে পুরোপুরি রপ্তানি আচরণ এলাকা। ইপিজেডের কারখানাগুলোতে যেসব পণ্য উৎপাদন হয় সেটি কিন্তু দেশে কোথাও সরবরাহ করা হয় না। প্রতিটি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে বিভিন্ন গন্তব্য এইসব কারখানার পণ্য চলে যায়। কাজেই এই ইপিজেডে বায়ারদের যে সংগঠনগুলো আছে, মোর্চাগুলো আছে, তাদের একেবারে নিয়ম নীতি রীতি মেনেই এখানে কাজ করতে হয়, কারখানা পরিচালনা করতে হয়। সেই বিবেচনায় বলা যায় যে এখানে প্রতিটি কারখানায় কমপ্লায়েন্টের অংশ হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থার পরিপূর্ণতা। কাজে ওই জায়গা থেকে আমরা বলতে পারি তো এই কারখানাতেও কমপ্লায়েন্ট ব্যবস্থা ছিল। অগ্নি নির্বাপনের যে আপনার প্রাথমিক যে কাজগুলো, অর্থাৎ আমরা যেগুলোকে এক্সটিংগুইশার বলি, সেই এক্সটিংগুইশার গুলো অবশ্যই ছিল। এবং এখানে মাঝে মাঝে কারখানাগুলোতে আপনার মহড়া হয়, অর্থাৎ একটা অগ্নিকাণ্ড হলে, আগুন লাগলে কিভাবে আগুন নেভাতে হবে, প্রাথমিক কাজটা করতে হবে, কিভাবে নিরাপদে সরে যেতে হবে, এই মানুষগুলোকে কিভাবে উদ্ধার করতে হবে, এই ধরনের যাবতীয় কিন্তু প্রক্রিয়া কিন্তু চর্চার মধ্যেই থাকে। তাকে এই জায়গায় বলা যায় যে হয়তো প্রাথমিকভাবে বলা যায় যে এটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি, এবং তারা ক্যাপাবল ছিল আগুন লাগলে প্রথম পর্যায়ে নিয়ন্ত্রণে নিভাতে। কিন্তু যেহেতু যদি এমন হয় যে আগুনের তাপমাত্রা অনেক বড়, যেখান থেকে হয়েছে বা স্পিড করেছে, এখানে স্থানীয়ভাবে বা প্রাথমিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা বা নেভানো কঠিন কাজ বা সহজ নয়। সেক্ষেত্রে আসলে তখন তো কিছু করার থাকে না। একটা পর্যায়ে গিয়ে তখন সার্ভিস আছে, মানুষজনকে উদ্ধার করে আগুন নেভাতে শুরু করে। কাজে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে হয়তো কোনো ঘাটতি ছিল না, এটা প্রাথমিকভাবে বা আমরা ধারণা থেকে এবং চর্চা থেকে বলতে পারে। বিস্তারিত হয়তো পরবর্তীতে তদন্ত সাপেক্ষ। একটা ঘটনা ঘটলে পরে কি হয়েছে, বাস্তবে কতটুকু হয়েছে, সেই বিষয়টা যদি না জানা যায়, তথ্য পাওয়া ছাড়া আসলে এটা বলা মুশকিল। কাজেই আমরা হয়তো পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানার সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো। ফখরুল, এখন পর্যন্ত আমরা যেই তথ্যগুলো দর্শকদেরকে মোটামুটি নিশ্চিত হয়ে জানাতে পারি সেটি হচ্ছে যে যেখানে আগুন লেগেছে সেটি সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানা, যেটির নাম হচ্ছে অ্যাডামস ক্যাপ। এবং এই অ্যাডামস ক্যাপে আমরা যতদূর জানি যে সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ বানানো হয়, এবং সেখানে আগুনের সূত্রপাত বেলা 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। যারা এইমাত্র টিভি সেট অন করছেন তাদেরকেও একটু জানাতে চাই যে ফুটেজ আপনারা টিভিতে দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামের সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় লাগা আগুনের ফুটেজ, এবং সেখানে এই পোশাক কারখানার নাম এখন পর্যন্ত আমরা জানি অ্যাডামস ক্যাপ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বহুতল ভবন, এবং বহুতল ভবনের ওপরের দিকে 3-4টি তলায় একেবারে ওপরের দিকে আগুনটা লেগেছে, যার কারণে যেমনটি আমাদেরকে ফখরুল জানাচ্ছিলেন যে যেহেতু ফায়ার সার্ভিসের সক্ষমতার উপরের বহুতল ভবনের আগুন নেভানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের এরকম সুউচ্চ মই এবং সেই ধরনের বিভিন্ন অ্যাক্সেসরিজের দরকার পড়ে, যেটির কারণে হয়তো আগুন নেভানো ফায়ার সার্ভিসের জন্য আরও বেশি
জটিল হয়ে পড়ছে। এবং দর্শক, এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পারছি যে যেহেতু কারখানাটি সিইপিজেড এলাকায় অবস্থিত, সিইপিজেড এলাকায় যেটি হয় সাধারণত সেখানে তাদের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট থাকে এবং তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু তারপরে তারা ব্যর্থ হওয়ায় এরপরে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সেখানে যোগ দেয়। এখন পর্যন্ত আমাদের জানা মতে 16টি ইউনিট সেখানে কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নৌবাহিনীর সদস্যরাও সেখানে কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন যেই ছবি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেটি একেবারে শেষ, মানে এখনকার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে এবং মনে হয় আশেপাশের ভবন থেকে এবং ওই ভবন থেকেও লোকজন নেমে এসেছেন যারা সেখানে কাজ করছিলেন। যেহেতু দুপুর 2:30টায় আগুন লেগেছে, আমরা ধারণা করছি যে সেখানে তখন কাজ করছিলেন, তাদের লাঞ্চ আওয়ার শেষ করে তারা হয়তো আবার কাজে ঢুকেছিলেন এবং তারপরে আগুনের ঘটনা ঘটেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে? স্বাভাবিকভাবেই যেহেতু আগুন নেভানোতে এখন ফায়ার সার্ভিস ব্যস্ত, তারা যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারছি না যে আসলে কী কারণে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনটি 2:30টার দিকে লেগেছে সেরকমটি আমরা জানতে পেরেছি। এবং আরও একটি তথ্য যেটি আসলে সবচেয়ে বেশি করে আমরা জানতে চাই সেটি হচ্ছে যে ভেতরে মানুষ কি আটকা পড়েছিলেন কিনা, যারা কাজ করছিলেন তারা কি নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন কিনা। কিন্তু আমাদের সহকর্মী আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এখন যেহেতু ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যস্ত, কাজেই সাংবাদিকদেরকে এই বিষয়গুলো আসলে ব্রিফ করার এখন তাদের সময় নেই। কিন্তু কিছুক্ষণ পরে হয়তো ফায়ার সার্ভিসের কাছ থেকে এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক বক্তব্য জানতে পারবো। কিন্তু একটি আশার কথা যেটি ফখরুল বলছিলেন সেটি হচ্ছে যে যেহেতু সিইপিজেড এলাকায় কারখানাগুলোকে অনেক নিয়মকানুন মানতে হয়, তাদের নিয়মিত ফায়ার ড্রিল করাতে হয়, কাজেই আশা করা যায় যে তারা হয়তো এই বিষয়গুলো কিভাবে মোকাবিলা করতে হয় সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ ছিল। এবং আমরা এখন পর্যন্ত যেহেতু জানি না যে আসলে ভেতরে কি কেউ আটকা পড়েছেন কিনা, সবাইকে নিরাপদে বের করে আনা গেছে কিনা, আমরা আশা করতে চাই যে যারা ভেতরে ছিলেন তারা হয়তো নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই ছবি, আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখনকার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ কিছুটা দূর থেকে আপনাদেরকে ছবি দেখাতে হচ্ছে দর্শক, কারণ যেহেতু আগুন এটি খুবই দাউ দাউ করে জ্বলছে, অনেক বড় আগুন এবং স্বাভাবিকভাবেই কাছাকাছি গিয়ে ভিড় করলে যেটি হয় ফায়ার সার্ভিসের কাজেরও সেখানে ব্যাঘাত ঘটে এবং সেটি কোনোভাবেই আমাদের কাম্য নয়। কাজেই যতটা সম্ভব নিরাপদ দূরত্বে থেকে যাতে ফায়ার সার্ভিসের কাজের সমস্যা না হয় সেখান থেকে আপনাদের সবশেষ ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে অনেক সুউচ্চ ভবন এবং সেটির একেবারে ওপরের দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস নিচ থেকে পানি দিয়ে এবং ল্যাডারের উপর উঠে পানি দিয়ে তারা সে আগুন নেভানোর চেষ্টা করছে। ফখরুল, আবারও আপনার কাছে যেতে চাই, যদি নতুন করে কোনো তথ্য জেনে থাকেন যেটি দর্শকদেরকে জানাতে চান। দোলা, আমরা দেখতে পাচ্ছি ভবনটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তলা। 9 তলা একটি ভবন। এই 9 তলা ভবনের 7 এবং 8 তলাতে আগুন লেগেছে। তো 7 এবং 8 তলা যে দুটি ফ্লোরে আগুন লেগেছে সেই দুটি ফ্লোরে এখনও আগুন জ্বলছে এবং ভবনের ভেতর থেকে আগুন একেবারে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা দেখছি যে ভবনের যে দুপাশে ফায়ার সার্ভিসের যাবার সুযোগ রয়েছে, সেই দুপাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একেবারে হেভি লিফট দিয়ে, উঁচু গাড়ি সেগুলো দিয়ে লিফট দিয়ে তারা স্পট একেবারে ভেতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করছে। এবং এখানে ফায়ার সার্ভিস ছাড়া এখানে উদ্ধার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বেবজা তো রয়েছেই। আসলে একেবারে সর্বাত্মকভাবে এখানে আগুন নিয়ন্ত্রণে আনা কিংবা নেভানোর চেষ্টা চলছে। আমার সাথে এখানে যোগ দিয়েছেন বেবজার চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলার চেষ্টা করব। দোলা, আপনি দেখছেন আচ্ছা, উনি ব্যস্ত আছেন, আমরা একটু পরে আসছি। দোলা, আমরা
এখানে একটু একটু বলবেন আপনারা? আমি আসলে শুরু থেকে আসি। আমি এই ফ্যাক্টরির ফায়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাশের ফ্যাক্টরির। আমার নাম ইঞ্জিনিয়ার শাহনওয়াজ চৌধুরী। আমরা ফায়ার দেখার সাথে সাথে প্রথমে আমরা কালো ধোঁয়া দেখতে পাই, মানুষ দ্রুত এসে যায়। আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আগুনটা দ্রুত বেড়ে যায়। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছে যে ফায়ার ইনস্ট্রুমেন্ট আমাদের পাশে ফ্যাক্টরিতে আছে, আমাদের সম্পূর্ণ এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দর্শক, আমাদের সহকর্মী ফখরুল তিনি সেখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলেন। যথেষ্ট সক্ষম না, আর পর্যাপ্ত পরিমাণ ফানের অভাবের কারণে, পানির অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে। এখন অন্তত 2 ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে। আমার নলেজ অনুযায়ী যতটুকু জানি, আরসিসি বিল্ডিংয়ের যে স্ল্যাব আছে, স্ল্যাবগুলো 3 ঘন্টার উপরে যদি আপনার ফায়ার হয়ে যায়, তাহলে স্ল্যাব ভেঙে একটা স্ল্যাব ভেঙে আরেকটা স্ল্যাবের উপর পড়ে যাবে। সেই জন্য আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে যদি আমরা ফায়ার নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই বিল্ডিংয়ের 10 ফোড়াটা বন্ধ করা যাবে, নাহলে এই বিল্ডিং 10 ফোড়ার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। দোলা, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিংয়ে তিনি কর্মরত। তিনি বলছিলেন যে যদি আর 1 ঘন্টা বেশি আগুন জ্বলে বা আগুন নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে এই ভবনটির যে 2টি ফ্লোরে আগুন লেগেছে বা ফুটছে, সেই ফ্লোরগুলো ধসে পড়ার একটা শঙ্কা রয়েছে। যাই হোক, এটা ওনার অবজারভেশন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না। দোলা, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, একটু সামনে আসেন, আমার সহকর্মী নাজিমকে একটু নিচে আসতে বলবো একটু। দোলা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া বেবজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। তার সাথে একটু কথা বলি। একটু যদি বলেন যে আপনারা আসলে ঘটনা কখন কিভাবে হলো জানলেন এবং কি ব্যবস্থা নিয়েছেন? এটা 2:10 দিকে আগুনের সূত্রপাত হয়। জানা মাত্রই আমাদের সিপিজেড ফায়ার সার্ভিসের পুরো টিম এখানে কাজ করছে। পাশাপাশি আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে নেভির ফায়ার সার্ভিসের কাজ আছে, তারা কাজ করছে। আমাদের এখানে যারা আছেন, এই আর্মি, পুলিশ সবাই মিলে আমরা জায়গাটাকে কর্ডন করে রাখছি। সবচাইতে বড় যেটা আমাদের জন্য সার্থকতা, সেটা হলো আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথেই এই কোম্পানির, আপনি জানেন, নিরাপদে আমাদের জানা মতে এবং ফায়ার সার্ভিসের যে টিমটা এখানে সার্চ করেছেন, তাদের তথ্য মতে কোনো রকমের ইনজুরি এবং কোনো রকমের ক্যাজুয়ালিটির এখানে কোনো খবর নাই। এটা একটা ভালো খবর। আরেকটু যদি বলেন যে আসলে এখানে এই কারখানাটা কি ধরনের আপনার মানে পণ্য তৈরি হয় এবং এখানে আসলে কত শ্রমিক কর্মচারী কাজ করে? এখানে 400-450 মতো শ্রমিক এই 2টা ফ্লোরে কাজ করে এবং এই কোম্পানির এই যে আইটেমটা এই ফ্লোরে তৈরি হয় সেটা হলো আপনার সার্জিক্যাল গাউন। আপনারা জানেন যে বিভিন্ন হসপিটালে ঢোকার সময় ড্রেসের উপর এক ধরনের গাউন পরতে হয়, ওই সার্জিক্যাল গাউনটা এখানে তৈরি হয়। ধন্যবাদ। এখানে কি তাহলে অন্যান্য প্রোডাক্টও তৈরি হতো নাকি শুধু সার্জিক্যাল গাউন? না, এই ফ্লোরে যে বিল্ডিংয়ে আগুন লেগেছে এখানে শুধুমাত্র সার্জিক্যাল গাউনই তৈরি হয়, অন্য কোনো আইটেম তৈরি হয় না। ধন্যবাদ। জি দোলা, আপনি শুনছিলেন যে বেবজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলছিলেন যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং তিনি নিশ্চিত করে বলেছেন যে এখানে এই যে ফ্লোরে আগুন লেগেছে 7 এবং 8 তলায়, সেখানে আগুন লাগার সময় কর্মরত কেউ ছিলেন না এবং নিচের দিকে ভবনের নিচের অংশে যে শ্রমিক কর্মচারীরা কর্মরত ছিলেন বা দায়িত্বে ছিলেন, আগুন লাগার সাথে সাথে তাদেরকে নামিয়ে আনা নেমে আসতে যে পণ্য তৈরি হয়। আমাদেরকে ইপিজেডের নির্বাহী পরিচালক যেটি জানিয়েছেন যে সার্জিক্যাল গাউন তৈরি হয় এবং এটি সম্ভবত একটি এটি তো একটা বিদেশি প্রতিষ্ঠান। এটা তো একটি বিদেশি, কোন দেশি প্রতিষ্ঠান? এটা আসলে এখানে বিদেশি প্রতিষ্ঠান। এটা তো একটি বিদেশি, কোন দেশি প্রতিষ্ঠান? এটা আসলে এখানে আমেরিকা এবং চায়না 2 দেশের প্রতিষ্ঠানে আছে। আচ্ছা, আগুন লাগার সূত্রপাত কি প্রাথমিকভাবে কিছু জানা গেছে? জি, এটি একটি আমেরিকা এবং চায়নার যৌথ বলা হয়েছে। কম বেশি 450 মতো শ্রমিক কর্মচারী এই কারখানায় কাজ করে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা তো কথা বলেছি ইপিজেডের
নির্বাহী পরিচালকের সাথে। এবার একটু আমরা যদি আমাদের সেনাবাহিনী এখানে কাজ করছেন, সেনা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, আমরা যদি সুযোগ পাই কোনো সেনা কর্মকর্তার সাথে কথা বলার যদি সুযোগ পাই একটু কথা বলবো। দেখাবেন না আপনাদের এখানে প্রধান কে আছেন, দায়িত্বে কে আছেন? চলে যান। জি, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা আমরা সেনা কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের সবার কাছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগুন নিভানোর ওনাদেরকে সরে আসতে বল, সরে আসতে বল, এই পাইপের মাঝখান থেকে সরতে বল। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এই একটু জাস্ট কি ধরনের নিরাপত্তা দিচ্ছেন আপনারা একটু সংক্ষেপে বলতে হবে। না, আমরা সরাসরি সম্প্রচারে আছি। একটু বাংলাদেশ সেনাবাহিনী এই যে কোনো দুর্যোগ মুহূর্তে কাজ করে এবং জানমালের রক্ষা হেফাজত করতে দেন। আগুন নিভুক, তারপর আগুন সংক্ষেপে বলবেন। না, অসুবিধা, আগুন আপনি কি ধরনের দায়িত্বটা পালন করছেন? সেনাবাহিনীর একজন কর্মকর্তা যিনি ইমতিয়াজ সাহেব, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি স্বাভাবিকভাবেই যেহেতু এখন ব্যস্ত রয়েছেন, এইখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কাজেই তিনি কথা বলতে আপাতত একটু অপারগতা প্রকাশ করেছেন। আমি একজন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে দেখা হচ্ছে, একটু কথা বলি। আমাকে একটু বলবেন মানে সবশেষ আগুনের কি অবস্থা? আগুনের অবস্থা তো মোটামুটি নর্মাল সিস্টেম এসে পড়তেছে। এখন তো 70% নিয়ন্ত্রণের মধ্যে আছে, আর 25% 30% ইয়ে আছে। আচ্ছা, আপনার কি ভিতরে মানে এই যে বাইরে থেকে যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পানি দিয়ে, আপনি কি ভবনের ভেতরে যাবার সুযোগ করতে পেরেছেন? না, এখনো তো সুযোগ করা যায় নাই, এটা তো উঠানোর কোনো ইয়া নাই, ওয়েই নেই। ভেতরে কি কেউ আটকা পড়েছে বা এ ধরনের কোনো কিছু? না, এই ধরনের আমরা এখনো নিউজ পাই নাই। আপনি স্যারদের সাথে কথা বলেন, আমি আর কে আছে দায়িত্বে, কে আছে? কে? দোলা, আপনি নিশ্চয় আমাকে শুনছেন। আমার সহকর্মী নাজিম আগুনের যে চিত্রটা সেটি দেখানোর চেষ্টা করছে। এখানে যারা আমাকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বললেন যে আগুন তারা নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং অনেক দূর তারা এগিয়ে গেছেন। 60 থেকে 70% বলা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তারা দাবি করছেন। তো দোলা এই মুহূর্তে আমার সাথে। দোলা, আপনি কি আমাকে শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি ফখরুল। দোলা, আপনি কি আমাকে শুনছেন? ফখরুল, আপনাকে আমি শুনতে পাচ্ছি, দর্শকরাও শুনতে পাচ্ছে এবং এখন পর্যন্ত আপনার কাছ থেকে সবশেষ যে খবর আমরা জানতে পারলাম, দর্শকদের যারা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদেরকেও যদি একটু জানিয়ে রাখি যে 2:10-এর দিকে আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি এবং আগুন লেগেছে যেই জায়গাটিতে সেটি হচ্ছে CEPZ-এর অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানা এবং সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ তৈরি করা হতো। একেবারে উপরের 8 বা 9 তলা ভবন বলে মনে হচ্ছে, যেটির একেবারে উপরের 2টি ফ্লোরে আগুন লেগেছে এবং সবচেয়ে আশার খবর হচ্ছে যে এখন পর্যন্ত আমরা এর ধরনের কোনো খবর পাইনি যে ভিতরে কেউ আটকা পড়েছেন বা মারা গেছেন। এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে হয়তো কিছুটা আশাবাদী হতে পারি যে খুব সম্ভবত হতাহতের ঘটনা যদি না ঘটে থাকে সেটি একটা বড় স্বস্তির ব্যাপার হবে আমাদের জন্য। আর ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে, তাদের সাথে নৌবাহিনী এবং সেনাবাহিনী সেখানে যুক্ত হয়েছে, পুলিশও সেখানে আছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং ফায়ার সার্ভিসের একজন কর্মীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে এবং তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত 70% আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এবং যে আগুন, দর্শক আপনারা এখন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন, উনি বলছেন যে 30% মতো আগুন এখন নেভানোর কাজ বাকি আছে, যেটি ওনারা চেষ্টা করছেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত বিল্ডিংয়ের বাইরে থেকেই তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। বিল্ডিংয়ের ভেতরে ঢোকার মতো এখনও কোনো অবস্থা তৈরি হয়নি। বিল্ডিংয়ের বাইরে থেকে আপনারা দেখছেন যে সুউচ্চ ভবন, কাজেই তারা ক্রেনে করে উপরে উঠে সেখান থেকে পানি দিয়ে এবং আরও রাসায়নিক পদার্থ দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। একেবারে উপরের দিকে 2টি তলায় আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী যেটি বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 70% আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন আর 30% মতো আগুন এখনও তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি। এবং যেহেতু এটি CEPZ এলাকায়, কাজেই যেহেতু তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, প্রথমে তারাই আগুন নেভানোর চেষ্টা করেন, এরপরে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে যোগ দেয়। আগ্রাবাদ থেকে গিয়েছেন তারা।
তারপরে নৌবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরাও পর্যায়ক্রমে সেখানে গিয়েছেন এবং এখন কিন্তু দর্শক কিছুক্ষণ আগে দেখে যতটা মনে হচ্ছিল এখন মনে হচ্ছে আগুনের যে লেলিহান শিখা আমরা তখন দেখতে পাচ্ছিলাম তার চেয়ে আগুনের তীব্রতা এখন অনেকটাই কমে এসেছে বলে মনে হচ্ছে, যদিও প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায়। আমাদের সহকর্মী ফখরুল এবং তার সঙ্গে আমাদের আরেকজন সহকর্মী শফিকুল ইসলাম সবুজও সেখানে আছেন। আমরা একটু আবারও তাদের কাছে যেতে চাই যে নতুন কোনো তথ্য তাদের কাছে আছে কিনা, এবং মূলত যেটি জানতে চাই সেটি হচ্ছে যে কোনো ধরনের কেউ ভেতরে আটকা পড়েছেন কিনা, কোনো জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন কিনা। ফখরুল এবং সবুজ। হ্যাঁ দোলা, আপনি নিশ্চয়ই অনেকগুলো তথ্য যোগ করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ফায়ার সার্ভিস এবং ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহানের সাথে। তো সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে ইপিজেডের যিনি নির্বাহী পরিচালক আব্দুস সোবহান জানিয়েছেন ভেতরে কেউ আটকা পড়েনি, কারো মৃত্যু হয়নি, কেউ আহত হয়নি। অর্থাৎ কারখানাটির যত যে কম বেশি 400-র মতো যে শ্রমিক কর্মচারী রয়েছেন তারা সবাই নিরাপদে আছেন। কারণ হচ্ছে আগুন লেগেছিল 7ম এবং 8ম তলায়। সে সময় সেখানে শ্রমিক কর্মচারী কেউ কর্মরত ছিলেন না। কেউ না থাকার কারণে এটি একেবারে একটি সুখবর যে সেই ফ্লোরটি খালি থাকার কারণেই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিচের দিকেই যেহেতু শ্রমিক কর্মচারীরা ছিল তারা এই নিরাপদে কারখানা থেকে বেরিয়ে চলে আসতে পেরেছেন, তাদের কোনো অসুবিধা হয়নি। কাজেই আরেকটি তথ্য একটু যোগ করতে চাই। দোলা, আপনি নিশ্চয়ই আমাদের সহকর্মী নাজিম তার ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছে। আমরা একটু যদি বলতে চাই যে এখন কারখানার পাশের থেকে ভিতর থেকে বাইরের দিকে যে আগুনের কুণ্ডুলি বেরিয়ে আসতো সেই জায়গাটি আমরা দেখছি যে আগুনের পরিমাণের তুলনায় ধোঁয়ার পরিমাণ বা সেই মাত্রাটা বেশি। এটি বলছি এ কারণে যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যে তথ্য দিয়েছেন বাস্তবতার সাথে আমি সেখানে একটু মিল পাচ্ছি। অর্থাৎ আগুনের মাত্রা কমে আসছে, ধোঁয়ার মাত্রা বাড়ছে। এর অর্থ হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ। আমি একটু সবুজের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করি। সবুজ, আপনার তো এ ধরনের দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতিতে অনেক অ্যাসাইনমেন্ট কভার করার সুযোগ হয়েছে। আপনার একটু অবজারভেশন কি? এই যে এখানে আগুনের যে অবস্থাটা আমরা আস্তে আস্তে দেখেছি, আমরা একসাথে ছিলাম, আপনিও দেখেছেন আগুনের, এর আগে আমরা ভিডিও ফুটেজে দেখেছি। এখন পরিমাণটা যা দেখছেন, ধোঁয়া যা দেখছেন, সে জায়গায় কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে আপনাকে? দোলা, আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে ঠিক আমি রয়েছি চট্টগ্রাম যে ইপিজেড রয়েছে, চট্টগ্রাম ইপিজেডে যে দুর্ঘটনাস্থলের যে চিত্র, সেই চিত্র কিন্তু বেলা যত গড়াচ্ছে তত বেশি দুর্বিষহ হয়ে উঠছে এবং ভয়াল আগুনের লেলিহান শিখায় কিন্তু একটি তৈরি পোশাক কারখানা পুড়ে সবার সামনে ছাই হয়ে যাচ্ছে। এই কারখানাটি যদি এইখানে না হয়ে ঢাকা বা দেশের অন্য কোনো স্থানে হতো তাহলে নিশ্চয়ই এই ভয়াবহতার মাত্রা আরও অনেক বেশি হতো। ভবনটির চারপাশে 120 ফিট থেকে 100 ফিট পর্যন্ত রাস্তা রয়েছে। একপাশে বাংলাদেশ বঙ্গোপসাগর লাগোয়া যে ব্যবস্থা তা কিন্তু ছিল। আজকে কর্মদিবসে এখন থেকে আরও 1.5-2 ঘন্টা আগে অর্থাৎ দুপুর 2টার পরপরই আমাদের কাছে খবর আসে যে চট্টগ্রাম ইপিজেডে একটি ভবনে আগুন লেগেছে এবং এই ভবনটির নাম হচ্ছে আদম নামে একটি প্রতিষ্ঠান এবং এখানে দেশের বাইরে রপ্তানি করা যে ক্যাপগুলো ছিল, যে ক্যাপ তৈরির প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। অর্থাৎ শুরুতে তৈরি পোশাক কারখানা, অর্থাৎ শরীরে পরিধানযোগ্য যেহেতু ক্যাপ, তো তৈরি পোশাক কারখানা বলেই আসলে বেবজার সহ এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। আর পুরো অগ্নি নির্বাপন কাজে কিন্তু একসাথে বাংলাদেশ ফায়ার ব্রিগেডের সদস্যরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী সহ সংশ্লিষ্ট যত দপ্তর রয়েছে সব দপ্তরের সদস্যরাও কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। কিন্তু আগুনের যে মাত্রা তা কিন্তু অনেক বেশি। অর্থাৎ বিশ্বের ভেতরে যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, সেই দাহ্য পদার্থের কারণে আসলে এই আগুনের যে লেলিহান শিখা তা আসলে সময় যত গড়াচ্ছে তত বেশি বাড়ছে। আদম নামে একটি ক্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানা এটি। 9 তলা একটি ভবন, এই 9 তলা ভবনের একদম উপরের ফ্লোরে আগুন লাগে, তারপরে 8 তলায়, 7 তলায়,
অর্থাৎ এখন 7ম তলা উপর থেকে 7 তলা পর্যন্ত 3টি ফ্লোর কিন্তু একদম পুড়ে গেছেই বলা চলে। নিচে কিন্তু আস্তে আস্তে নামছে। তো চারদিকে যে রাডার দিয়ে অর্থাৎ ফায়ার ব্রিগেডের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের এই অগ্নি নির্বাপন করার জন্য। দর্শক, আপনারা রয়েছেন বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের যে চিত্র আপনারা দেখছেন, চট্টগ্রাম ইপিজেডে আজকে দুপুর 2টার পরপরই একটি ফোনে 2টার পরপরই একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। সেই আগুনের ফলে কিন্তু পুরো এলাকায় এক ধরনের শোকাহত থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে। ঠিক কতজন এখানে দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, আমাদের দুজন সহকর্মী সেখানে আছেন, শফিকুল ইসলাম সবুজ এবং ফখরুল, এবং সেখান থেকে তারা জানাচ্ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে সবুজ কথা বলছেন। আমরা যদি সরাসরি সেটি দর্শকদেরকে শোনাতে পারি। এর মধ্যে 7 তলাতে ধোঁয়ার কারণে 20-25 জন তারা আটকা ছিল। ওইখান থেকে আমাদের লোক ওদেরকে রেস্কিউ করে নিরাপদে নিয়ে আসছে। এরপর আমরা খবর নিলাম যে 8 তলাতে কোনো জনবল আছে কিনা। কিন্তু তাদের সাথে আলাপ করে দেখলাম তারা এখানে কোনো জনবল নেই। কিন্তু আমরা এখন কন্ট্রোল করার জন্য যে আমাদের টিটিএল, স্নোরকেল, বিশেষ যত রকম গাড়ি আছে সবগুলো নিয়ে আসছি। আপনি দেখেন অবস্থাগুলো এখানে আছে, বিদ্যুৎ লাইন আছে, কাছাকাছি গিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ নেই। কিন্তু আমরা অলরেডি আমাদের লোকজনকে 5 তলা পর্যন্ত আমরা অবস্থান করতেছি। কিন্তু আমাদের কাজ ছিল যে কি, যদি আমরা 7 তলা বা 8 তলা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, কিন্তু এখনও কন্ট্রোল করা সম্ভব হয়নি। যেহেতু এটা দাহ্য বস্তু, টেক্সটাইল, এবং এখানে ফাট বা তুলা জাতীয় দ্রব্য এবং কেমিক্যাল রয়েছে, এই 2-3টার কারণে আমরা রিস্ক মনে করছি, যার কারণে আমরা এটা আস্তে। আজকে তো সপ্তাহের কর্মদিবস ছিল, হিসেব অনুযায়ী শ্রমিকদের থাকার কথা ছিল। আগুন তো দুপুর 2টার দিকে লাগে, তখন শ্রমিকরা ছিল না, মানে কর্তৃপক্ষ আপনাদের কি বলেছে, মানে কিভাবে আপনারা আশ্বস্ত হয়েছেন যে ভেতরে কেউ ছিল না? এই মুহূর্তে আমাদের চিন্তাধারা হলো যে কি, আগুনটাকে প্রথম নিয়ন্ত্রণ আনা। আমরা যতটুকু পেরেছি কর্তৃপক্ষের সাথে আলাপ করে, কর্তৃপক্ষ বলেছে 8 তলাতে কোনো লোক ছিল না, নেমে গেছে। কিন্তু 7 তলা এবং 6 তলা ছিল, ওদেরকে রেস্কিউ করা। আচ্ছা জসিম ভাই, এই যে ধরেন আপনার তো এখনো ভবনটা আগুন, যেহেতু এটা 8 তলা ভবন এবং 7 এবং 8 তলাতে হচ্ছে আগুনটা লেগেছে, বা এই মুহূর্তে অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। দেখা গেল যে আপনারা বাইরে থেকে আগুন নিবানোর চেষ্টা করছেন, ভেতরে যেতে পারছেন না। যদি বলেন যে ভেতরে যাওয়ার জন্য আপনাদের কোনো পথ আপনারা খুঁজে পেয়েছেন কিনা, আর কোন কোন প্রযুক্তি ব্যবহার আপনারা করছেন, আর এখানে কতটা ইউনিট কাজ করছে আপনাদের? জি, আমরা অলরেডি আমাদের এখানে যে টিম, আমাদের আমরা ডিপ্লয় করেছি, আর আমাদের তো নেসেসারি আগুনের কাজগুলো কেমিক্যাল হবে কিনা, আমাদের প্রথম উপরে উঠা যায়। আমরা যে সিঁড়িটা ব্যবহার করছি, ওই সিঁড়ি দিয়ে আমাদের লোকজন অলরেডি 5 তলা অবস্থান করছে। তারা যারা আগুনটা নিচে না নামে সেই চেষ্টা করা হচ্ছে। আপনি আরো কোনো পর্যন্ত সেই যেহেতু এখানে 6 তলা, 7 তলা, 8 তলা রিচেবল আমরা মনে করছি, যার কারণে আমরা ওই উদ্যোগ আমরা করতে নিচ্ছি। যার কারণে আমরা আমাদের টার্ন টেবল, ল্যাডার এবং আমরা এগুলো ব্যবহার করছি। আরো আমরা আরো গুলো আমাদের রয়েছে, এগুলো আসছে। আমরা আশা করি এই আগুনটা কিন্তু বিভিন্ন একটা বিষয় যে আগুনের ধরন দেখে বোঝা যায়, সচরাচর আপনাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে পারি যে আগুনের ধরন দেখে বোঝা যায় এটা আগুনটা কি থেকে সৃষ্টি হতে পারে। এই যে আগুনের যে চিত্র এবং যে রং, ধোঁয়ার রং, আগুনের রং দেখে বলা যায়। এই প্রাথমিকভাবে কি আপনারা শনাক্ত করতে পেরেছেন যে আগুনটা কি থেকে হয়ে থাকতে পারে? এটা এই মুহূর্তে বলা যাবে না, যেহেতু একটা রানিং অবস্থা ছিল। ওরা এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেন, আমরা নিশ্চিত করতে পারি যেহেতু টেক্সটাইল, এটা এবং এখানে কেমিক্যাল রয়েছে। তার পরিপ্রেক্ষিতে এটা কি ইঞ্জিনিয়ারিং কষ্টের কারণ হয়েছে নাকি অন্য কোনো কারণ হয়েছে, এটা লাগানো যায়। দর্শক, আমাদের সহকর্মী ফখরুল, তিনি তিনি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন, এবং তার কাছ থেকে সবশেষ যে খবর আমরা জানতে পেলাম সেটি হচ্ছে যে 2টার কিছুক্ষণ পরে এই ভবনটিতে আগুন লেগেছে। যেই প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে তার নাম হচ্ছে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল।
এই অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলে মেডিকেল অ্যাক্সেসরিজ বানানো হতো বলে আমরা জানতে পেরেছি। এবং যেমনটি আমাদেরকে আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছিলেন যে যেহেতু সেটি একটি টেক্সটাইল কারখানা, কাজেই ধরে নেওয়া যায় যে সেখানে কাপড় ছিল এবং সেখানে কেমিক্যাল ছিল, যার কারণে আসলে এই ধরনের আগুনে যেটি দেখা যায় যে এই ধরনের আগুন নিয়ন্ত্রণে আনাটা বেশ কষ্টসাধ্য হয়। এবং এটি খুব সম্ভবত 8 তলা ভবন, 8 তলা ভবনের 6, 7 এবং 8 তলা এই জায়গাতে খুব সম্ভবত আগুন ছড়িয়েছে। সবার উপরে যে ভবনটি সেখানে আগুন লেগেছে বলে তারা একটি ধারণা করছেন এবং সেখানে তাদের দেয়া তথ্য মতে তখন কোনো কেউ ছিলেন না, যার কারণে হয়তো আমরা আশা করতে পারি, এখন পর্যন্ত এটি আমাদের জন্য সবচেয়ে স্বস্তির খবর যে আশা করা যায় যে হয়তো কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সবাই নিরাপদে নিচেই ছিলেন যখন আগুনের ঘটনাটি ঘটে। অ্যাটলিস্ট এখন পর্যন্ত সবশেষ ফায়ার সার্ভিসের কাছে আমরা যে খবর জানতে পেরেছি, তাদের কাছে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী এটি হচ্ছে স্বস্তির খবর যে খুব সম্ভবত মনে হচ্ছে তাদের দেয়া তথ্য অনুযায়ী যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একজন কর্মী কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে প্রায় 70% আগুন এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং আপনারা এখন ভিডিও ফুটেজে যে আগুন দেখছেন, এখনকার সবশেষ ছবি এটি, তাতে যে আগুন আছে সেটি 30% আগুন এখন বাকি আছে বলে তারা বলছেন। অর্থাৎ আগুনের আপনারা সেই তথ্য থেকে একটা ধারণা করতে পারেন যে আগুনের ভয়াবহতাটা আসলে কতখানি ছিল। এবং 2টার সময় আগুন লেগেছে, এখন প্রায় 4:45 বাজে, প্রায় 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে এবং এর মধ্যে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর, তাতে করে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, সেই সাথে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সেখানে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাডার দিয়ে উপরে উঠে তারপরে তারা সেখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। যেহেতু বলা হচ্ছে, আপনারা জানেন যে গত মঙ্গলবারে ঢাকায় এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল মিরপুরে, এবং সেখানেও একটি পোশাক কারখানা ছিল এবং তার পাশে একটি রাসায়নিক গুদামও ছিল, যার কারণে আগুন কিন্তু অনেকক্ষণ লেগেছে সেখানে ভিতরে ঢুকে মানুষকে সেখান থেকে বের করে আনতে, এবং 16 জন হতাহতের ঘটনা ঘটেছে সেখানে। এখন পর্যন্ত আমরা এখানে যতদূর জানতে পারছি যে যেহেতু এটি ইপিজেড এলাকায়, আমরা ধরে নিচ্ছি যে সেখানে স্বাভাবিকভাবেই রেসপন্সটা অনেক তাড়াতাড়ি করা গেছে, যেহেতু তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে ইপিজেডে, এবং ইপিজেডের কারখানাগুলোতে কিন্তু নিয়মিত তারা ফায়ার ড্রিল করে থাকেন বলে আমরা জানি, যার কারণে ধরা যায় যে হয়তো হতাহতের ঘটনা সেখানে নাও ঘটতে পারে যেমনটি তারা জানাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত আগুন সেখানে কিন্তু নিয়ন্ত্রণে আনা পুরোপুরি সম্ভব হয়নি, যদিও ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে কাজ করছে। এবং আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ যেমনটি জানাচ্ছিলেন যে এই আগুনের ঘটনাটি যদি ঢাকা বা অন্য শহরে ঘটতো তাহলে হয়তো এত পানি পাওয়া যেত না, এবং সেই ক্ষেত্রে ঢাকায় যেহেতু লোক অনেক বেশি, কাজেই যে কোনো আগুন নেভাতে আপনারা দেখেন যে ফায়ার সার্ভিসের যথেষ্ট বেগ পেতে হয়। যেহেতু এটি সিইপিজেড এলাকায়, কাজেই আগুন হয়তো কিছুটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যাবে বলে ধারণা করা যাচ্ছে, এবং এখন পর্যন্ত 70% আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এবং 38% আগুন নেভাতে আসলে আর কতক্ষণ লাগবে সেই বিষয়টি আপনাদেরকে আরও জানলে বিস্তারিত আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করব দর্শক। এখন পর্যন্ত আগুনের ঘটনার আমরা যেটি জেনেছি সেটির সবশেষ খবর এবং সবশেষ ছবি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ এবং ফখরুল সেখানে উপস্থিত আছেন, এবং তারা সেখান থেকে সবশেষ খবর জানিয়ে সেটি আমাদেরকে জানাবেন এবং আমরাও আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করব। দর্শক, সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানা অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল, যেখানের আগুনের ঘটনাটি আমরা যতদূর জানতে পেরেছি 2:10 বা 2:30টার দিকে হয়তো সেখানে আগুনের সূত্রপাত হয়। বলা হচ্ছে যে তখন সেখানে কেউ ছিলেন না ভেতরে, সেটি একটি বড় স্বস্তির খবর। আমরাও বিশ্বাস করতে চাই যে তখন আসলে ভেতরে কেউ ছিলেন না এবং হতাহতের ঘটনা হয়তো ঘটেনি যেরকমটি ঢাকায় ঘটেছে। ঢাকায় আপনারা জানেন যে 16 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং যেহেতু এটি টেক্সটাইল কারখানা, কাজেই ধরে নেওয়া যায় যে সেখানে রাসায়নিক ছিল এবং কাপড় ছিল, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীকে।
তারা সর্বোচ্চ চেষ্টা করছে। যেই প্রতিষ্ঠানটিতে আগুনের ঘটনা ঘটেছে সেটির নাম হচ্ছে অ্যাডামস ক্যাপ এবং সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ বানানো হতো। আগুনের ঘটনা শুরু হওয়ার পরে প্রথমে ইপিজেড এর যে ফায়ার সার্ভিস, নিজস্ব ফায়ার সার্ভিস, তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে যোগ দেয়। আস্তে আস্তে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে যোগ দেয়। এরপরে নৌবাহিনী এবং সেনাবাহিনীরও সেখানে যোগ দেওয়ার কথা আমরা জানতে পেরেছি এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরাখবর আমরা পাইনি। আমরা শুনেছি যেই তলায় আগুন লেগেছে সেখানে তখন কেউ কর্মরত ছিলেন না, কেউ কাজে ছিলেন না, যার কারণে হয়তো ঢাকায় যেমনটি ঘটেছে যে 16 জন নিহতের ঘটনা ঘটেছে, আশা করা যাচ্ছে এখন পর্যন্ত যে চট্টগ্রামের ঘটনায় এখনো পর্যন্ত হয়তো কেউ নিহত বা আহত হননি। এটি একটি 8 তলা বা 9 তলা ভবন বলে ধারণা করা হচ্ছে, যেখানে উপরের 3টি তলায় আগুন লেগেছে বলে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু একেবারে উপরের দিকে আগুন লেগেছে, কাজেই ল্যাডার দিয়ে উঠে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে সেখানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভবনের ভেতর থেকে দর্শক, আপনারা একেবারে সবশেষ ছবি দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। আগুন এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের একজন কর্মী যেটি জানিয়েছিলেন কিছুক্ষণ আগে যে 70%-এর মতো আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেছে এবং যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কালো ধোঁয়া, আগুনের চেয়ে আসলে এখন সেখানে ধোঁয়া বেশি দেখা যাচ্ছে। বাইরে থেকেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখনও আগুন জ্বলছে সেখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু সেখানে আগুন নেভানোর যে প্রক্রিয়াটি সেটি চলছে। কারণ আমরা সাধারণত যেরকম দেখি যে বাংলাদেশে যে কোনো জায়গায় আগুনের ঘটনা ঘটলে, বিশেষ করে বড় শহরগুলোতে সাধারণত প্রচুর লোকের ভিড় হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের জন্য কিন্তু সেখানে কষ্ট হয় গিয়ে কাজ করতে। কিন্তু যেহেতু এটি সিইপিজেড এলাকায়, কাজে মানুষজনের চলাচল নিয়ন্ত্রণ করা সেখানে অপেক্ষাকৃত সহজ এবং যেহেতু চট্টগ্রাম এলাকায়, কাজে সেখানে হয়তো তারা পানির সুবিধাটাও পেয়েছেন, যার কারণে হয়তো আগুনটা কিছুটা তুলনামূলকভাবে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা গেছে এবং ইমিডিয়েট রেসপন্সও যেহেতু ভালো হয়েছে, যেহেতু এটি ইপিজেড এলাকায়, কাজে তাদের নিজস্ব ফায়ার সার্ভিস প্রথমেই এক ধরনের সাথে সাথে তারা এক ধরনের ব্যবস্থা নিতে পেরেছেন এবং ফায়ার সার্ভিস আসার আগেই তারা চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে আনার। এরপর ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে যোগ দেয় এবং তারপরে নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটও সেখানে যোগ দিয়েছে এবং তারা সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যে প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে সেই প্রতিষ্ঠানের নাম অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল, যেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ বানানো হতো এবং সেখানকার সবশেষ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন এখনও কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, যথেষ্ট শক্তিশালীভাবে আগুনের লেলিহান শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে। আগুনের তেজ আসলে বোঝা খুব মুশকিল, ক্যামেরার এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকমের মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের কাছ থেকে যে তথ্য আমরা জেনেছি, তারা বলছেন যে 70% নিয়ন্ত্রণে আনা গেছে। কাজেই আগুন যখন লেগেছে তখন হয়তো আগুনের যে তেজ সেটি আরও অনেক বেশি ছিল। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে, আপনারা দেখছেন যে এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং ঢাকা এবং অন্যান্য বড় শহরে আমরা যেই ভিড়ের ঘটনা দেখি যখন কোনো আগুনের ঘটনা ঘটে, সেখানে সেরকমটি হচ্ছে না, যেহেতু এটি সিইপিজেড এলাকায়, কাজেই সুশৃঙ্খলভাবে তারা কাজ করতে পারছেন, সেটি একটা বড় সুবিধা তাদের জন্য। এছাড়া যেহেতু চিটাগং এরিয়া, কাজেই পানির হয়তো একটা সুবিধা পাওয়া গেছে, কাছাকাছি হয়তো তারা পানির সোর্স পাচ্ছেন, সেটিও তাদের জন্য দেখতে পাচ্ছেন যে ভবনটি যথেষ্ট উঁচু এবং আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে 8 তলা খুব সম্ভবত বা 9 তলা হবে এই ভবন এবং তার উপরের 3টি তলায় আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আগুন বিস্তার লাভ করেছে। সবার উপরের যে তলাটি অর্থাৎ 8ম তলায় খুব সম্ভবত আগুন লেগেছে। আরেকজন বলেছেন 5ম তলায়। এই ঘটনাগুলো আসলে একেবারে আগুন নেভার পরে যখন ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, তখন আপনাদেরকে আমরা নিশ্চিতভাবে জানাতে পারবো যে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
কিন্তু এখন পর্যন্ত তারা যেই তথ্য আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে যে 2টার কিছুক্ষণ পরে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানের নাম অ্যাডামস ক্যাপ। সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ বানানো হতো এবং আগুন লাগার সময় সেখানে কেউ কর্মরত ছিলেন না, যার কারণে খুব সম্ভবত হতাহতের ঘটনা ঘটেনি, যেটি গত মঙ্গলবার ঢাকায় যেই ঘটনাটি ঘটেছে আগুনের, মিরপুরে একটি পোশাক কারখানা এবং রাসায়নিকের গুদামে, সেখানে 16 জন নিহত হয়েছিলেন আপনারা জানেন। কিন্তু চট্টগ্রামের এই সিইপিজেডের যে পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে তাতে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি কারো হতাহতের খবর আমরা জানতে পারিনি। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস কিন্তু ল্যাডারে উঠে সেখানে পানি দিয়ে বাইরে থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। তারা এখনো ভেতরে ঢুকতে পারেননি, ভেতরে ঢোকা নিরাপদ নয়, যেহেতু এখনো আগুন যথেষ্ট নিয়ন্ত্রণে আনা যায়নি যে তারা ভেতরে ঢুকে সেখানে কিছু করতে পারবেন। তবে আমরা আশা করছি সেখানে কোনো প্রাণহানির ঘটনা হয়তো ঘটেনি। আমাদের সহকর্মীরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে, যদিও এই বিষয়গুলো আপনাদেরকে জানানো সম্ভব নয় দর্শক, আপনারা জানেন যে আগুনের ঘটনার পরে আসলে যখন ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করবেন তখন হয়তো এই তথ্যগুলো আপনাদেরকে একেবারে সুনিশ্চিতভাবে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত আমাদের হাতে যা তথ্য এসেছে তাতে করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে চট্টগ্রামের সিইপিজেডে অ্যাডামস ক্যাপ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানকার সবশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।